হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সৃষ্টি না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমি সেটা জানি না। আমার সন্দেহ আছে যার সৃষ্টি না হলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। যার সেই বজ্র কণ্ঠ শুনে 1971 সালের 7 মার্চে ঢাকার শরাবদী উদ্যানে, আজকের শরাবদী উদ্যান অতীতের সেই রমনা রেসকোর্স, যে ময়দানে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তর্জনী আঙ্গুলে উত্তোলন করে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরো বলেছিলেন, দাবায় রাখতে পারবে না। তিনি আরো বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি তাহলে তোমাদের যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমার সৌভাগ্য হয়েছে আমি সেদিনের সেই জাতির জনকের মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমি নিজকে অত্যন্ত ধন্য এবং গৌরবান্বিত বোধ করছি। যা সময় অত্যন্ত সংকীর্ণ। এখানে আপনারা জানেন আমার ছেলে সমতুল্য ইকবাল আপনাদেরকে বলে গেছে, এই জায়গাতে আজকে আমরা 50টি বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছি। 50 বছর পরে এই জায়গাটার উপরে শকুনির নজর পড়েছে। এই শকুনিরা 1971 সালে বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেই জন্য বিভিন্ন ধরনের পায়তারা করেছিল। তাদের সেই অপশক্তিকে নস্যাৎ করে আমরা সমরে আমরা তাদেরকে পরাজিত করে এই বাংলাকে বিশ্বের মানচিত্রে স্থায়ী করে দিয়েছি। আজও আমরা এখান থেকে সঠিকভাবে বলতে চাই, আপনারা যদি এক থাকেন, আমাদের অর্জিত সম্পত্তি আমরা বাবা আমাদের সন্তানদেরকে আমরা বলবো, আমাদের মাথার ঘাম আমাদের পরিশ্রমের সম্পদ তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা সেটাকে সযত্নে রক্ষা করবে এবং সেই গুরু দায়িত্ব তোমাদের। যাক, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সন্তানদেরকে আমি আশীর্বাদ করছি, দোয়া করছি, তোমরা ভবিষ্যতে আমরা যখন থাকবে না এইভাবে তোমরা একত্রিত জড়ো হয়ে তোমরা জানান দেবে যে বাংলার মাটিতে, বড়ুয়ার মাটিতে মুক্তিযোদ্ধারা যা করবে তাই হবে। এবং তোমরা তাও জানান দিবে যে এই জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হয়তো একদিন তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ সুউচ্চ বিশাল ভবন তৈরি হবে, যেখানে তোমরা আসবে, তোমরা ভাব বিনিময় করবে, বসবে, হয়তো আর্থিকভাবে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। যাক, আমরা বয়সভূত হয়ে গেছি। তোমরা তো হয়তো বুঝো আমি 70 আপ, আমার বয়স 1971 সালে আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। অতএব তোমরা বুঝতেই পারছ আমি অসুস্থ মানুষ। গত 2017 সালের 17 ডিসেম্বর আমি ওপেন হার্ট সার্জারি হই। আমি মোটামুটি অসুস্থ, তারপরেও আমার দায়িত্বকে আমি অবহেলা না করে বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন অবস্থার মাধ্যমে আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমি, এবং নিজকে আমি প্রথম সারিতে রাখার জন্য চেষ্টা করি এবং আজও করে যাচ্ছি। আমি তোমাদেরকে দোয়া করি তোমরা সুখে থাকো, কিন্তু তোমাদের প্রতি দাবি রইল আমাদের এই সম্পদের যদি কোনো তছরূপ হয় তাহলে তোমরা সেটা আমাদের কাছে, আমাদের আত্মার কাছে জবাবদিহি করতে হবে। আর একটা জিনিস হলো, বুদ্ধি দিয়ে কোন লজিস্টিক সাপোর্ট দিয়ে যত কিছু করার প্রয়োজন, বাবা যেমনি করে সন্তানের মাথার উপর হাত দিয়ে রাখে, আমরা সব সময় তোমাদের মাথার উপর হাত দিয়ে রাখবো। এই বলে তোমাদের দীর্ঘায়ু কামনা করে
সময় সংকীর্ণতার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। তুরার হাতিয়ার, জোরদার একবার। এখন আপনাদের সামনে তুরার হাতিয়ার, বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল ইসলাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা ৭১-এর রণাঙ্গনে তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন করেছে, আজকে সেই বীর মুক্তিযোদ্ধা বিন্দু আমার সামনে উপস্থিত, যারা আজকে আমাদের এই বরুণা উপজেলার আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তে গড়া যে সম্পদ মুক্তিযোদ্ধা কার্যালয়, যারা রক্ষা করার জন্য এগিয়ে এসেছে, আমাদের সাথী বন্ধুরা, যে সমস্ত সন্তানেরা আজকে এগিয়ে এসেছে তাদের জীবন পণ বাজি রেখে এই মুক্তিযোদ্ধা অফিসকে রক্ষা করার জন্য যারা এগিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার অনেক বোন মুক্তিযোদ্ধারা যারা মারা গিয়েছেন, তাদের বোনেরা এখানে এসেছেন, সন্তানীরা এসেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে দীর্ঘদিন সময় এই অফিসের সামনে এসে জড়ো হয়ে আজকে আমরা দুই চারটা কথা বলতে পেরেছি। সেই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের আজকে আয়োজন করেছেন এবং মিছিল সহকারে আজকে এখানে এসে বরুণা বুকে অত মাটি কাঁপিয়ে দিয়েছেন। যে মুক্তিযোদ্ধারা ছিলেন, আছে এবং ইনশাল্লাহ থাকবে। আজকে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের প্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, যাকে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, সেদিনকে আমরা চিন্তা করি নাই যে আমি বেঁচে থাকবো, আজকে এখানে বক্তব্য রাখতে পারবো। আমরা মুক্তিযোদ্ধার জন্য এই চিন্তা করে কিনে আমরা অস্ত্র ধরি নাই। আজকে হয়তো বেঁচে আছি। আজকে আমাদের সামনে অনেক ষড়যন্ত্র, আপনারা জানেন। আজকে যেখানে বসে আছেন, যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই ভাইয়েরা আজকে অনেকে নাই। আমি বিশেষ করে যারা এই বরুণা উপজেলার মুক্তিযোদ্ধা ভাইরা অনেকে ইন্তেকাল করেছেন, আমি তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করুক, কারণ ওনারা জীবন বাজি রেখে মৃত্যুর পূর্বে ওনারা বৃদ্ধ বয়সে ওনারা ইন্তেকাল করেছেন। তাদের মাগফিরাত আমি কামনা করছি, মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবার পরিজন সহ যারা ইন্তেকাল করেছেন। আজকে এখানে আমরা কথা বলতে পারছি। কয়েকদিন আগে আমাদের ষড়যন্ত্রকারীরা এই অফিস, এই কার্যালয়, এই সংসদ ভবন দখল করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। এবং আপনারা দেখেন এখানে গাছগুলো পর্যন্ত কত বড় ছোট, তারা গাছ পর্যন্ত কেটে নিয়েছে, এটা নাকি আমাদের না। অথচ 49 বছর যাবৎ আমরা এটা দখল করতেছি। আমরা সংসদ ভবনে এখন শহীদ মিনার আছে, মসজিদ আছে, ভবন আছে, এখানে ঘুরে আমাদের বুকের উপর তারা আঘাত দিয়েছে। আমরা মুক্তিযোদ্ধাকে এটা, মুক্তিযোদ্ধা সন্তানরা কি এটা সহ্য করতে পারি? বুকের তাজা রক্ত একবার ওই ৭১ সালে জীবন বাজি রেখেছিলাম, এখন আবার বাজি রাখবো। এবং মাননীয় বলেছে যে আমরা মুক্তিযোদ্ধা সন্তান, তোমরা যারা আছো, আমার বয়স হয়ে গেছে, আমরা কিন্তু আর বেশি হয়তো অনেকের সময় নাই, কিন্তু তোমরাই তোমাদের জায়গাটা রক্ষা করতে হবে।
এই স্মৃতি বিজড়িত মুক্তিযোদ্ধা সংসদ 49 বছর যাবৎ যেটা আমরা অফিস হিসাবে আমরা কার্যক্রম চালাইছি, মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা প্রতীক হিসাবে এখানে কত মুক্তিযোদ্ধার কত কাজ হয়েছে। এই সংসদ ভবনের কুলাঙ্গাররা, আমি তাদেরকে কুলাঙ্গার বলবো, যারা নাকি এই স্বাধীনতার বিরুদ্ধে এবং মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে যারা এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। আল্লাহ রহমতে আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি বাসার ভাই, আমি ধন্যবাদ জানাই বাসার ভাইকে। এই বাসার ভাই এই মুক্তিযোদ্ধা সংসদের জন্য সে যা পরিশ্রম করছে, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। রুলান ভাই আজকে আসতে পারেন, অসুস্থ। রুলান ভাই মনে ছিলেন অনেকে লম্বা করে, এবং উনি যথেষ্ট এই আমাদের এই সম্পদগুলি রক্ষা করার জন্য উনি কুমিল্লা চেষ্টা করতেছে। আমি নিজেও চেষ্টা করতেছি যাতে এটা রক্ষা পায়। ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের এক বিন্দু জায়গা কেউ ছিনিয়ে নিতে পারবে না, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনেছেন, আমরা মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সন্তানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গলা বসে গেছে মিছিলে, কথা বলতে পারি না, তারপরে ওনারা অনুরোধ করছে কিছু বলার জন্য। তো আমি একজন মুক্তিযোদ্ধা, আসলে 25শে মার্চ আমার দেশে যুদ্ধ হয়, আমি 27শে মার্চে আউট। আমি পাকিস্তানি পিয়ারে ছিলাম, ওখান থেকে আমি কোটবাড়ি থেকে আউট হওয়ার পর আমি কচুয়া থানা গিয়ে, কচুয়া থানার যে কলেজ, নতুন কলেজ হয়েছিল, সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের চেঙ্গাড়ার ব্যবস্থা। উনি ছড়ি মার্কা নিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। ওনার কাছে বহু আগে 71 সময় আমি গিয়েছি, যারা ওনাকে বলছি, বলার পরে কলেজ স্টুডেন্ট নিয়ে থানা অ্যাটাক করছি। থানা অ্যাটাক করে আমি কিছু হাতিয়ার নিয়ে ভারতে চলে গেছি। আসলে আমি আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা ট্রেনিং করে ভারতে এই দেশকে স্বাধীন করছে, তাদের সাথে আমি খুব কম ছিলাম। আমি ডিফেন্সের সাথে ছিলাম, আমাদের ক্যাপ্টেন ছিল গবুস্তারের সাথে ছিলাম, বা পুষ্পার আমাদের আবুল ভাই, তারপর বাবুর ভাই, এদের সাথে ছিলাম। অনেকে আমার চিনেন না, তবে আমি লম্বা ছোড়া করবো না কথাবার্তা, কারণ বয়ান দিতে গেলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা বলতে পারবো। উনি তো বলছে কথাটা সত্য, সময় একবারে সংকীর্ণ। বাস্তবে কিছুদিন আগে আমার মুক্তিযোদ্ধা প্রজন্মের সন্তানরা, যেমন ওনাকে আমি ভালো করে চিনি, ওনার সাথে আরো আছে এখানে, ওনারা আমার বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বলছে আমাদের এই জায়গার ব্যাপারে, কন্ডিশনের ব্যাপারে বিস্তারিত সবকিছু বলার পর আমার এক ছেলে ইটালি থাকে, নাম হলো তার রাজন, সেও ছিল। তার সাথে পরিচয় হওয়ার পর সে বলছে আপনাদের যত সহযোগিতা প্রয়োজন, আমি আমার বাপের সন্তান, আমার বাপ মুক্তিযোদ্ধা, আমার বাপ বয়স হয়ে গেছে, আপনারা আমার স্বর্ণপূর্ণ হইলে আমি যতটুকু সাহায্য করার ব্যাপারে, সহানুভূতি করার ব্যাপারে আমি আপনাদের সাথে থাকবো। একমত পোষণ করছে। সে আবার ইটালি চলে গেছে, আবার মার্চের 25 তারিখ দেশে চলে আসতেছে, আর ওখানে ব্যবসার অবস্থা ভালো না। যাক, বর্তমানে আমাদের এই জায়গার ব্যাপারে যেই ধরনের কুলাঙ্গাররা এভাবে আমাদের অর্জিত লাগানো গাছ কাইটা তারা নষ্ট করে ফেলছে, তারা মানুষ নয়, তারা জানোয়ারের চেয়ে খারাপ। আমি বড় বড় বলতে পারি, মানুষ হলে এভাবে আমাদের লাগানো গাছ এভাবে কাটতে পারে না। যাক, এখন আমাদের মামলা চলতেছে। এখানে আমাদের কয়েকজন লোক এই ব্যাপারে উৎসাহিত, মামলা চালানোর ব্যাপারে আমরা কয়েকটা লোকের দায়িত্ব দিচ্ছি, নাম মেনশন করবো না, তারা কাজ করতেছে। আমি প্রয়োজনে বলছি, যত কিছু অনুদান, যত কিছু টাকা পয়সা লাগবে, সেই ব্যাপারে যতটুকু পারি আমি আমার অন্তর থেকে আমি সাহায্য করে যাব ইনশাল্লাহ। আজকে আমাদের মামলা এসে এখানে মনে করেন টয়লেটে যাইতে পারে না, সমস্যা আছে। আমি ব্যক্তিগতভাবে এইখানে আমার বাবুদের সামনে আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় ফিস আবিলিল্লাহ আমি 100 দিন দেবো। আমাদের কিছু সন্তান, কিছু
মানুষ আমরা গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যৎ সমস্যা আছে। কারণ মনে করেন বাপ, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের ছেলে সন্তান আগে আসছে, আমি অন্তত বলবো তাদের যত সহযোগিতা করার প্রয়োজন, টাকা পয়সা বা আর্থিক মানে শ্রম দিয়া রত কষ্ট করে যতটুকু করা লাগে আমি করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ জনাব বীর মুক্তিযোদ্ধা রফিক আঙ্কেলকে। আমরা যারা মুক্তি কি সকলে সম্মিলিত ভাবে সেটাকে রক্ষা করব নাকি করব না? করব। আচ্ছা, ধন্যবাদ সকলকে। এখন আপনাদের সামনে সমপরিমাণে মূল্যবান সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার সাহেব। আর এখন আমাদের সামনে এই রফিক আঙ্কেল, আমাদের পিতা। আসলে কি প্রশংসা কারো সামনাসামনি করা কিনা ভালো না, প্রশংসা সামনাসামনি করা ভালো না, ওনার প্রশংসা আমি করব না। তবে আমার কথা হলো, এখনো এই আমাদেরকে ছায়া দিয়ে রাখার জন্য আল্লাহ কয়েকজন মুক্তিযুদ্ধে আল্লাহ রাখা গেছেন, কি বলেন ঠিক না? হয়তো আমাদের যাদের বাবা নাই, আসলে বাবার দরদটা কি সেটা আমরা বুঝতে পারি, যাদের আছে সেটা কেউ বুঝতে পারবেন না, কেউ বুঝতে পারবেন না। তো সকলের কাছে অনুরোধ, আমরা এখানে আজকে এই আয়োজনের মাঝে উপস্থিত আছেন আমান ভাই, যিনি যার প্রচেষ্টায় আমরা সংগঠিত হয়েছি, আমাদের দেওয়ান শরফুদ্দিন টুলু ভাই, ইসমাইল মাস্টার, তারপরে নাজমুল হুদা রতন, জহির ভাই যিনি দুদুকে আছেন, নাসির ভাই, জনাব আবুল বাশার সাহেবকে। সবাই খুব ক্লান্ত, উনি আসলে 2-3 ঘন্টা বক্তব্য রাখতে পারবেন। আমরা অনুরোধ করবো খুব কম সময়ের মধ্যে আমাদের বক্তৃতাটা শেষ করে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবেন। মহান বিজয়ের মাস 1971 সালে এই ভয়াবহ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আজকের এই মুক্তিযুদ্ধ এখানে। আমি আপনারা দোয়া করলে 3 ঘন্টা যদি মাইক নিয়ে দাঁড়িয়ে থাকি বলা হবে না, অনেক দুঃখ, অনেক ব্যথা। আমি এইটুকু বলবো, দোয়া করবেন যেন আমরা সকলকে নিয়ে, আজকে কোনো মুক্তিযোদ্ধাকে কেউ দাওয়াত করা হয় নাই, আজকে কোনো মুক্তিযোদ্ধাকে আমরা দাওয়াত করি নাই, সরকারি প্রোগ্রাম নাই, যার জন্য স্বেচ্ছায় কিছু আসছেন। সন্তানরা অনেকে আমাকে ফোন করছেন, আমি খুব ভালো আশ্বাস দিই নাই, বলছে সম্ভবত পাইলে যাই, অথবা যাইও না। আপনারা দোয়া করবেন, মাঠ ভরে যাবে। 440 জন মুক্তিযোদ্ধা ভাতা পায়, ঠিক আছে? 400 জন মনে করেন মরে গেছে, আরো 500 জন সন্তান আছে। আমি কি ঠিক বলতে পারছি? আমার খুব ব্যথা। 50 বছরের ইতিহাস, নির্মম করুণ ইতিহাস। অনেক কথা বলতে পারবো না। আমাদের জীবন দিয়ে আমরা রক্ষা করবো এই সম্পদ। আপনারা একমত আছেন কে বলেন? এই বিশ্বাসঘাতক যুগে যুগে ইতিহাসে তার প্রমাণ রেখে গেছে। আমরা জীবন দিয়ে আমাদের অনেক কিছু হারিয়ে এই দেশ রক্ষা করেছি। একটু জায়গা আমরা যা আজকে 49 বছর পর্যন্ত ব্যবহার করে আসছি, এই পুকুর কেটে এই জায়গাটুকু ভিটাটুকু করা হয়েছে। এখানে একটা পুকুরও দেখেছেন আপনারা, এটা কেটে এই জায়গাটুকু করা হয়েছে। 1997 সালে এই জায়গা এসিল্যান্ড মহোদয় আমাদেরকে সার্ভে করে পুরা দরিব দিয়া সমবায়ের জায়গা, সমবায়কে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমাদের 37 আমাদেরকে দেওয়া হয়েছে।
এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মাত্র 11.75 12 ওই যে ওইখান পর্যন্ত 37 আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। আমরা মাছ বাড়াইছি, ফিশারি মাছ চাষ করছি, অনেক ইতিহাস। আমি কিচ্ছুই বলবো না, আপনারা আসেন, কষ্ট করি ভাতা নিয়ে চলে যান। মুক্তিযোদ্ধারা যারা আছেন ছেড়ে দিয়া একটা সন্তান আমি লক্ষ্য করেছি, যদি একটা জবাব দেয়, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি আমাদের কোনো জবাব নাই, পারবেন না দিতে। তাদের জন্য কি রেখে গেছেন এই কথা যদি চায়, আপনারা কি জবাব দিবেন? নির্বাচনের জন্য অনেকে রেডি হয়ে গেছেন, সিংদারাইতে আছেন। আমার কথা কি আপনারা বুঝেন? সিংদারায় কোন গরু মহিষ এগুলি লড়াই করতে হলে কি করে? মাটি চাটায় সিংদারায়। 50 বছর নির্বাচন হয়েছে, এমপি মহোদয়রা আসছেন, আমরা তার স্বাধীন করে দিচ্ছি। কত সুন্দর দেশ, কিভাবে চালাইতেছে, পায়দার পেট্রোলিশন গাড়ি চলাইতেছে। এই যে আপনাদের প্রস্রাব পায়খানা করার জায়গা নাই, আমাদের জায়গা নাই। টাকায় বস্তায় বস্তায় সাগরে নদীতে ফেলে দিছে। এইটুকু কেন দেওয়া হয় নাই? 1 কোটি টাকা 50 লক্ষ টাকা নিয়ে যাও, তোমরা এগুলি করো। এই হৃদয়বান ব্যক্তি বড়ুরা আইজ তৈরি হয় নাই। দুঃখের ইতিহাস, অত্যন্ত কলঙ্কজনিত ইতিহাস। তারা ছিল পশ্চিমবঙ্গের বুটের পায়ের নিচের ফিন, আজকের শিল্পপতিরা থাকতো। যদি আমাদের রক্তে এই জাতি, এই দেশ আমরা একত্রিত জীবন দিয়া রক্ষা না করতাম। আমরা অনেক দেখেছি, আমাদের অনেকদেরকে হারাইতে হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ফিরোজউদ্দিন আহমদ বসবার। আমরা একটা রুটি খেয়ে একটা রাত্র কাটাইছি, একটা রুটি 3 ভাগ করে খেয়ে এখানে কাটাইছি। বাঁশ সারতলি তারা ওইয়ার থেকে 5 কাইটা কান্দে করে আইনা আমরা এখানে ছুপাইয়া এই বাঁশ বিক্রি করে এই জায়গার জন্য আমরা মামলা করেছি। প্রত্যেকটা বাজারে গিয়ে আমরা 1 টাকা জ্বালা করি, ভিক্ষা করে এই জায়গা রক্ষা করেছি। আজকে কতিপয় চাটুকার, কতিপয় বিশ্বাসঘাতক এই জায়গা নিয়ে তাল বাহানা করতেছে, এই জায়গা নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সংঘাত চাই না, আমরা বিদ্বেষ চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা আমাদের অধিকার চাই। আমি আবারও বলি, আমরা সংঘাত চাই না। আমাদের সামনে সংঘাত করতে আসবেন না। আপনারা পোলাপান ভাড়া করে নিয়ে আসেন, আমি তাকাতে থাকি। আমাদেরকে সাহায্য করার জন্য পোলাপান ভাড়া করে নিয়ে আসেন। খবরদার এই জাতীয় কোনো পরিস্থিতির উদ্ভাবনে আগুন লাগে চালিয়ে দেওয়া হবে। আমরা আইনগতভাবে একটা অবস্থানে আছি। আমরা মহামান্য আদালতের কাছে 37 জন্য আপিল করে মামলা করেছি। আমরা কুটপি দিয়ে মামলা করেছি, 50,000 টাকা কুটপি দিয়ে মামলা করা হয়েছে। আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যারা বাণিজ্য করছেন এই জায়গা নিয়ে, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা চিহ্নিত হবেন না। চিহ্নিত হলে আপনাদের অস্তিত্ব থাকবে না, রাখবে না। আমি জানি আমাদের সন্তানদের মাঝে মুক্তিযুদ্ধের বিভীষিকা আছে, নতুবা তারা আমার মুক্তিযুদ্ধের সন্তান হইতে পারে না। তারা তাদের জীবন দিয়া এই জায়গা রক্ষা করার জন্য যত চেষ্টা করব। আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, বর্তমানে এই পরিস্থিতিতে কিছু মানুষ, আমি নাম প্রকাশ করবো না, আমরা অল্প কয়েকটা লোক শ্রম দিয়ে, বিশেষভাবে রবি ভাই অর্থ দিয়ে বা বিভিন্নভাবে মনিয়াম ভাই, বিশেষ করে মফিজ, এই যে আমার এক ভাই, আমি খুব ভালোবাসি, আমাকে প্রতিদিন রাত্রে ফোন করি, অনেক কথা হয় আমাদের মধ্যে, ঘন্টায় ঘন্টায় কথা হয়। যথেষ্ট কষ্ট করতেছে, আরেকটারে ধরি, ওই জোর করি
কোনোরকম রিক্সা তুলে কোর্টে নিয়ে যায়। আপনারা জানেন না মুক্তিযোদ্ধারা, আমি বলবো আমাকে সময় দিবেন। মা বোন যারা আছেন আপনাদের কষ্ট আছে, অনেকে হয়তো টয়লেটের সমস্যা আছে, এটা আমি বুঝি, আমার তো মেয়ে ছেলেরা আছে। আপনারা একবার আসবেন। আর আপনাদেরকে একটা কথা বলে যাই, এই মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা কমিটি আছে, এখানে কোনো 2 নম্বরই কোনো বিষয় নাই। আপনারা দোয়া করবেন, আমরা 5টা 10টা লোক যেভাবে কাজ করতেছি প্রত্যেকের মাঝে সততার কোনো অভাব নাই। আপনারা সহযোগিতা করবেন, কি সহযোগিতা করবেন সেটা ইউনিয়নে মেসেজ চলে গেছে, প্রত্যেকটা ইউনিয়নে 15টা ইউনিয়নে মেসেজ চলে গেছে। আপনারা আমাদেরকে সাময়িক সহযোগিতা করেন। আমরা ওই যে কথা বলছে, আমরা চেষ্টা করবো আমাদের জীবদ্দশায় অন্তত এইটুকু যেটুকু পারি, এখানে আমরা খুব সহজ হয়, বেশি হলে 1 মাস পরে আমরা চেষ্টা করব এখানে কাজ স্টার্ট করার জন্য। কথা কি কইছে, কথা বুঝতে পারছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, ৭১-এর হাতিয়ার, আরেকবার। আমার কথা লম্বা না, প্রয়োজনীয় কথা আমি কথা বলবো, 2 ঘন্টা কথা বলবো, সকলে অর্থ সম্মেলন করব। আমরা আমাদের জেলা পর্যায়ের যত প্রতিনিধি, উপজেলায় যারা আছে, সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, সকল সন্তান প্রজন্ম প্রত্যেককে নিয়ে আমরা একটা সম্মেলন করবো, দিনব্যাপী, সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের এই সম্মেলন এই জেলা চলবে। আপনারা দোয়া করবেন, আমরা সেটা করে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ করে। পরিষদে আমি অনেক কথা বলবো, অনেক লোক আছে, গুণীজন, এক বন্ধু আমার আড্ডার মেম্বার সাহেব, উনি আব্দুল মালিক সাহেব মুক্তিযোদ্ধা মেম্বার, ওনারা ওইখান থেকে দেখছে আমাদের বন্ধু নাই। আমরা হইলাম, আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু, এটা একটা সুতায় গাঁথা, আর সব হইল একটা পক্ষ, লুটপাট দুনিয়ার। আমি যে কথা বলে গেছি, এই যে আমরা কষ্ট পাই, এই দুরবস্থা, একটু সহযোগিতা করলে তো অনেক কিছু হবে না, আপনাদেরকে দিবে না। আপনারা কি, আপনারা হইলেন এই মুক্তিযোদ্ধা প্রজন্ম, এই আগামী দিনের দেশদ্রোহী রেজাকার অলবদর আলসাম, তাদের প্রতিষেধক হলেন আপনারা। প্রতিষেধক বুঝেন, প্রতিষেধক বুঝেন, আপনারা হলেন তাদের প্রতিষেধক, যার জন্য আপনাদেরকে সব সময়, আমরা কতটি মানুষের শত্রু জানেননি, কালো টাকা, স্মাগলার, অবৈধ সন্ত্রাসী, নারী দর্শনকারী, বঙ্গবন্ধুর যে ভাষণ, দ্বিতীয় ভাষণ আপনারা শুনছেন, শুনবেন সবসময়, এটা শুনবেন সবসময়। উনিও অনেক দুঃখ করে গেছে, আমরা ছাড়া আর বাকি গিয়ে হলো দেশ লইয়া প্রেম করেন না, প্রেম বুঝেন, দেশকে নিয়ে ভালোবাসেন যেন, প্রেম করেন না। সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে দেশ প্রেম করে, আর আমরা দেশকে কি করি, ভালোবাসি। ভালোবাসি দিতে আমার 30 লক্ষ লোক আমাদের জীবন দিয়েছে সেদিন। পরিশেষে আমি আসলে আপনাদের দিকে তাকাইয়া, সন্তানরা যারা আছো, তোমরা আমার একটা কথা, এখানে যারা কাজ করে, বিল্লাল সহকারে যারা কাজ করে, ওই যে যারা আছে, প্রত্যেকের সাথে মোবাইল নম্বর এবং সকল সহযোগিতা সার্বিকভাবে করবা। আমরাও যারা কাজ করি, আমরা চাই না কারো পায়ের মধ্যে পাওয়া দিয়া ঝগড়া করতে, কি বলেন? ঠিক আছে, যদি আমাদের পায়ে পাওয়া দেওয়া হয়, এটা কত চরম হবে আমি আমারও বলি, এটা কেউ ভাষায় প্রকাশ করতে পারে না। আমরা পারতাম, মারামারি করতাম, মিছিল করতাম, ওই জঙ্গি মিছিল আমরাও জানি, জানি না সুভাষ, জানি, আমরা করবো। আমরা অন্যায় করলে আর দেশ থাকবে না। মুক্তিযোদ্ধারা অন্যায় করলে দেশ বাঁচতে পারে না। জাতি আমার কাছে অনেক কিছু আশা করে, একজন মুক্তিযোদ্ধা দেখলে সালাম দেয়, ভালোবাসে, ডাকিনি, চা খাওয়ায়, এটা আমাদের বিরাট সম্মান। আর এটি মরে গেলে এই যে ওই যে শিকাল কুকুর, তারা রাষ্ট্রকে যারা সবসময় ক্ষতি করে, এরা ওই লাইনের লোক। আপনাদের সকলের উন্নতি, সুস্বাস্থ্য। আপনারা আসছেন যে বিনা দাওয়াতে, আপনারা মনে করেন না কেউ তাহলে আমাদের দাওয়াত দেয় নাই,
আর আমাকে দাওয়াত দিল না, ওই বড় মেয়াজ, আমরা কাউকে দাওয়াত করার কথা লক্ষ্য রাখবেন। আমরা আসছি, একজন ফোন করছে, ইসমাইলে ফোন করছে একবার, বিল্লালে ফোন করছে, কাকা শোন পালাম শোন, ও আসেনি। তো রফিক ভাইয়ের ফোন দিচ্ছি, রফিক ভাই এইভাবে আপনাদের কাউকে আমরা যেন অসন্তুষ্ট হয়ে না যে আড্ডার মুক্তিযোদ্ধা একজন, আর এই লোক এটা, আমি এটার জন্য আপনাদের কাছে বারবার ক্ষমা চাচ্ছি। আমাদের মাঝে কোনো প্রবলেম করবেন না, প্রবলেমের সময় নাই। ভাই, মন্টু ভাই, এই ফিরোজ ভাই, ওনার নেতৃত্বে আমরা যারা কষ্ট করে গেছি তারা আছে কোথায় একটি লোক নাই, তাদের লোকে আমি আছি, আর দুজন যারা আছে, ওই যারা লতিফটা আছে, লাড়িবাদ দিদি প্রায় ফোন করে, ভাই কিতা করছে কিতা করছে, সেই ঠিক আছে। আমার অনেক কথা, আমরা তো বড় কষ্ট করছে, হয়তো লাউন্স চলতেছে, আপনার একটা ইয়ে করতে আপনার যাচাই বাছার বিষয়টা দিনা শোনেন, যাচাই বাছার বিষয়টা দিনা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা লাল বই গ্যাজেট আছে, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আমরা যারা আছি, আমি কিন্তু আমার এই ভাইয়ের উপরে রাগ কেন জানেন? আমি ওনাকে বলছি, আপনি এমপি মহোদয়ের প্রতিনিধি, আপনি বড়ুরা কাজ করে, মুক্তিযোদ্ধাদের সার্বিক কাজটা করে, আমি একটা লাইনে আছি, আমার ভাইয়ের একটা লাইনে রাখছি, আমরা কাজগুলি কেরালাতে ভাগ করছি। উনি ডিউটি কম করে, দলের কাম বেশি করে, আমাকে সামনে আবার ধমকাইয়া যায়, কয়ে যায়। এই বিষয়গুলি ওনার দেখার দায়িত্ব। যদি আমাদের কোনো লোক আক্রান্ত হয়, আহত হয়, আমরা কিন্তু ওনাকে ছাড়বো না, কি বলেন? ঠিক আছে, উনি মোকাবিলা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। ইউনুস আমার লোক একটা কথা বলছিল, আমি ওদিকে যাই না, বলার পর আমার ডাকিনি, শরীর করছি। আমার মনে আছে আমি আইসো আর ওনার সামনে যাই নাই, সে আমাকে চিনে নেয়, সে আমাকে চিনে নেয়। আমি মনে করি থাকুক, আমরা আবার উনি আইসা ডাক দিয়া বলছে যে আপনারা এটা ব্যবহার করেন, কাজে লাগান, এটা ঠিক আছে। আমার কথা শেষ, আমার কথা এখানে এসে এই বলে যাতে কথা টেনশন করবেন না, আপনারা এত কিছু সাময়িক ব্যবস্থা করছে ওনারা, সন্তান কমান্ডের তারা তাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা।